গল্পগুলো কি বলবো, একটু অন্য রকমের, অন্যরকম মানে যে ভূতে হামলা করেছে বা এ করেছে এগুলো তো থাকেই, তাই ভূত কিভাবে ছাড়া মানে পেলো সেটাও আমি বলবো আজকে। আর সেদিন ওই বিশার যে ঘটনাগুলো বলছিল বিশা, যে হার্ট ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, তো আমাদের বডির প্রতিটা পার্টসেই তো আমাদের কি বলবো, প্রতিটা সেলসেই তো মেমোরি থাকে, সেল মেমোরি গুলো তো থাকেই। তো সেখানে কখনো কখনো আফটার ডেথ বিশেষ করে সেইটা যখন আমার হার্ট কাউকে দিয়ে দিচ্ছি, ওকে ওকে উর্মিদি পুরোপুরি সুস্থ হয়ে যাবে, চিন্তা নেই, বিন্দাস। তুমি তো একদম অলওয়েজ আ বিগ ফাইটার। তো ফাইটাররা কখনো অসুস্থ হয়ে থাকে না বেশি দিন, একটু আধটু টুকটাক চলতে থাকে, কিন্তু বেশি দিন অসুস্থ থাকে না, তাই না? তো যখন কেউ বডি ছেড়ে দিচ্ছে, যে আমার সোলটা, মানে আমার সোলটা ছেড়ে গেল বডিটা, কিন্তু আমার ওই যে বডি পার্টটা কাউকে দেওয়া হলো, তখন কোথাও না কোথাও আমার তো, যদি আমার অ্যাটাচমেন্ট থাকে তাহলে তো সে কি বলবো, সে তো ওই ওই সোল মানে যাকে ট্রান্সপ্লান্ট করা হলো তাকে তো সে কোনো না কোনো ভাবে সে জানাতে চাইবে যে আমি আছি, আমি আছি। কারণ আমাদের যে সোল আর বডি দুটো তো আলাদা জিনিস। বডিতে সোলটা থাকে, ঠিক আছে, বডিটা যদি ঘর হয় তাহলে সোলটা হচ্ছে সেখানে রয়েছে, থাকছে। যেই বডিটার মানে লাইফ স্প্যানটা শেষ হয়ে গেল, সোলটা এক্সিট করে গেল। তার মানে আমরা যদি ধরি মোবাইল বা আমাদের জিমেল, যেমন আমরা নতুন মোবাইল নিলাম, জিমেল অ্যাকাউন্ট ওতে আপলোড করে দিলাম, সঙ্গে সঙ্গে জিমেলের যে সমস্ত ডেটা রয়েছে, তার সাথে আমার কন্ট্যাক্ট হোক বা আমার ফটোজ হোক গুগলের, বা আমার ইমেলে যা সব মেল আছে, সমস্ত কিছুই সেখানে কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেল। নতুন মোবাইলে শুধু মোবাইলটা চেঞ্জ হলো, কিন্তু জিমেলের ডেটাটা কিন্তু একই রয়ে গেল। তো সেরকম আমাদের সোলটা যখন এক্সিট করে, বেরিয়ে যায়, সোলের যে মেমোরি, সোলের যে যেগুলো ইমপ্রিন্ট হয়ে গেল সোলের মধ্যে, এই জন্যই বলা হয় না, আমরা যে যা কাজ করছি সেই কর্ম অনুযায়ী আমাদের নেক্সট বার্থ, বা সোলের মধ্যে আমরা যা ফিড করলাম সেই ফিডিংটা নিয়ে সোল কিন্তু নেক্সট লাইফে গেল, নেক্সট বডিতে গেল। কিন্তু জিনিসগুলো আগের থেকেই আসে। লতা মঙ্গেশকর যেমন একদিনে বা এই একটা লাইফেই যে লতা মঙ্গেশকর হয়েছে তা কিন্তু না, বা যে কোনো, যে খুব এক একজন আমরা দেখি খুব ট্যালেন্টেড, ছোটবেলা থেকে খুব ভালো বাজনা বাজাতে পারে, খুব ভালো গান গাইতে পারে, খুব ভালো নাচতে পারে, তো কোথাও না কোথাও পাস্ট লাইফ থেকে সে কিন্তু ওগুলো নিয়ে এসছে। তাকে সে হয়তো কারো কাছে কখনো শেখেনি, কিন্তু সে করতে পারে। তো এটা হয়, এটা মানে হয় মানে দিস ইজ দ্য রুল। এর চেয়ে আলাদা কিছু হয় না। কারণ ওই যে বললাম, গুগলের অ্যাকাউন্ট, নতুন মোবাইল, যাই হোক, অ্যাকাউন্টটার যা যা ডেটা ছিল সমস্ত ডেটা অ্যাকাউন্টে রয়ে গেছে। তো আমাদের সোলের মধ্যেও তাই হয়। তো সেই জন্য আমরা সবার কাছেই অনুরোধ যে চেষ্টা করব যতটুকু পারা যায় কারো ক্ষতি মানে না করা, ভালো না করতে পারি, কারো ক্ষতি করব না, যতটুকু পারবো ভালো করব, যেটুকু দেব ভালো দেব। কি হবে এত হিংসা এত এ নিয়ে? সেই তো মানে আমাকে একজন বলে, আমি আর তার নাম বলছি না, সে খুব সুন্দর একটা কথা বলে যে মানে আমরা জাস্ট একটা বালিকণা, ছোট্ট বালিকণা। আমি এই যে এতক্ষণ বসে বসে জ্ঞান মারছি, আমিও একটা বিশাল পৃথিবীতে একটা বালির কণা। পৃথিবীর বাইরেও যে মহাবিশ্ব আছে তার মধ্যে আমি একটা বালির কণা। তো আমার কিছু হলো না হলো তাতে কিচ্ছু যায় আসে না, আমিটা কে? কিচ্ছু না। সদ্গুরু বলেন লাইফ ইজ জাস্ট লাইক আ বাবল। ওই হাওয়াতে ফুস হলো, যে কোনো সময় যখন আমরা ওই বাচ্চাগুলো ফু দিয়ে দিয়ে সেই বাবল গুলো ফোলায় না, একটা করে ফুলছে, বিশাল বড় হচ্ছে, আবার ফুস হয়ে গেল। তো জীবনটা এরকমই। সেই জন্য সবাই অত ইগো, অত ছোট ছোট জিনিস ধরে রাখা, ওগুলো না করে সবাই সবার সাথে ভালোভাবে মিশবো, ভালোভাবে থাকবো, ভালোভাবে কথা বলবো, যতটুকু পারবো আনন্দ ছড়িয়ে দেবো, সেটুকুই, ব্যাস। আর কি? তারপরে দেখতে দেখতে কখন যে জীবন শেষ হয়ে যায় সেটাই ভাবাও যায় না। আজ আমার ছেলে ক্লাস 12-এ পড়ছে, এই তো কদিন আগে জন্মালো, তাই মনে হয় যে কোথা দিয়ে জীবনটা কত দূর পার হয়ে গেল। বা পেছন ঘুরে যখন দেখি, এই তো কিছুদিন আগে আমার ছোটবেলা বাবা মার সাথে ঘুরে বেড়ানো, বাবা হাত মানে ছোটবেলায় যখন বাবা প্রথমবার স্কুলে দিয়ে এসছে, এই তো কদিন আগে, তারপরে কতগুলো বছর কেটে গেছে। তারপরে এক সময় তো বাবা মাও চলে যাবে, তারপরে আমাদের পালা, তো চলে যাওয়ার পালা। কখন যে কার জীবন কোথায় মানে হঠাৎ করে থেমে যায় আমরা কেউ জানি না। এটা আমরা
আশেপাশের সবাইকে দেখে এটা আমরা দেখি সব সময়। তো থেমে যাওয়ার পরে তখনই ভূত আসে, তখনই মনে হয় ভূত। কিন্তু আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোর উপরেই আমাদের কিন্তু ওই ভৌতিক জীবনটা নির্ভর করবে, ডিপেন্ড করবে। আমি ভূত হব না ভূত হব না সেটাও কিন্তু আমার আমি বোধহয় একটা লাইভে বলেছিলাম যে সোল যখন এক্সিট করে বেরিয়ে যায় তখন তার জন্য একটা পোর্টাল খুলে যায়, তাকে অপশন দেওয়া হয় তুমি চলে যাও, কিন্তু সে কখনো কখনো না না আমার ছেলেমেয়েরা আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার এই ঘরটা রয়েছে এত কষ্ট করে বানিয়েছি, ওইগুলো টানে না, না আমি এখন যাব না, আমি পরে যাব। ওই যে পরে যাব বলে দিল, ব্যাস হয়ে গেল। তুমি এবার তারপরে কবে যেতে পারবে কেউ জানে না। তখনই ওই না কি বলে না ঘরকা না ঘাটকা কোথাওই থাকে না, তখন সে একটা অন্যভাবে অন্যরকম একটা জগতে ঘুরে বেড়ায়, না সেখান থেকে বেরোতে পারে না পৃথিবীতে আসতে পারে। তো এই জিনিসটা যেন আমাদের মানে কারোর না হয়। এটা যদিও আমি জানি এটা সোজা না মায়াটা কাটানো, তো তবু আমরা চেষ্টা করব ছোট ছোট জিনিসের মায়াগুলো কাটিয়ে দিতে। কোনো কিছুই আমার নয়, বা কোনো কিছুই যে আমার উপরে আমি আমি এই আমিত্বটা একটু কাটিয়ে দেওয়ার। অনেকক্ষণ অনেকগুলো জ্ঞান দিয়ে দিলাম। তো ঈশানকে লাইভও ভীষণ ভালো লেগেছে। ঈশান আকাশিক রেকর্ডিং শিখছে, তারপরে ও বোধহয় এখন প্র্যাকটিস করছে। আমার খুব ভালো লাগে এই জিনিসটা। তারপরে পাস্ট লাইফ রিগ্রেশন, ও এই যে জিনিসগুলো করে ভীষণ ভালো জিনিস। মানে এখন এগুলোর খুব বেশি আমি দেখছি প্রচুর হয়েছে। আর আমাদের ফোরকাস্ট তো চলছেই অনেকগুলো, তো তার মধ্যে আছে কিছু যে আমরা দেখছি যে মানে কোভিড এর সিচুয়েশনে যেরকম হয়েছিল, আবার কিছু হয়তো ওয়ার মানে পৃথিবীতে যুদ্ধ চলছে, টুকটাক করে লেগেই রয়েছে। তো আমরা একটু সবাই পজিটিভ ভাইব্রেশন যতটা পারি দেব, সেটাই হচ্ছে কথা। যাক, এরপরে চলে যায় সোজা গল্পে মানে ঘটনা। এগুলো ভূতেরা কখনো কখনো, ভূত মানে কোনো সোল আমি বলছি, তারা কখনো কখনো মানে বেরোনোর জন্য বা মুক্তি পাওয়ার জন্য একদম অস্থির হয়ে যায়। কারণ অনেক দিন ধরে ওই লাইফটা না খেতে পারছি, না থাকতে পারছি, না মানে ওই না ঘরকা না ঘাটকা এদিক ওদিক ঘুরতে ঘুরতে দৌড়দৌড়ি করতে করতে মানুষ তো ক্লান্ত হয় একসময়, তো শোলেরাও তাই হয়। তখন তারা চেষ্টা করে কিভাবে মুক্তি পাবো সেই জিনিসটা। এবার তখন তারা কি করে, কোনো একটা বডিকে আশ্রয় করে, যে বডিটা থেকে সে হয়তো বুঝতে পারে, যদি সেরকম সোল হয় একটু এগিয়ে থাকে সে, যে এই বডিটার থ্রু দিয়ে আমি মুক্তি পেতে পারি, তখন কিন্তু সে সেই বডিটাকে অ্যাটাক করে। এবার সবসময় যে এটা হয় তা নয়, অনেক সময় অনেক কারণ হয়, কিছু কিছু সময় এই ধরনের কারণ ঘটে। তা আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা কিন্তু প্রথম ঘটনাটা এইরকম। তো এটা হচ্ছে, হ্যাঁ আরেকটা বলে দিই ডিসক্লেমার, যে এটা সোশ্যাল মিডিয়াতে রয়েছে নিশ্চয়ই, থাকেও, কারণ এই মহাপুরুষদের জীবনীতে যে সমস্ত ঘটনা ঘটে সেটা কারো একার সম্পত্তি নয়, না সোশ্যাল মিডিয়াতে যে যারা দিয়েছে তাদের, না আমি যে বলছি আমার, কারো একার সম্পত্তি নয়। তো এটা আপনারা অনেক জায়গায় শুনে থাকতে পারেন, আমি আজকে আবার বলছি সেই ঘটনাটা। বৃন্দাবনে শ্রীদেব রাহা বাবার আশ্রম, ওখানে একজন কি বলে ভদ্র মহিলা, গৃহস্থ, একদম সাধারণ হোম মেকার, সে বাবার কাছে আসা যাওয়া করতো। তার শাশুড়ি, শ্বশুর মশাই, তাদের পুরো ফ্যামিলি বাবার কাছে আসা যাওয়া করতেন। তো একবার মানে হঠাৎ করে তার শাশুড়ি এসে বললো যে বাবা, বৌমা খুব মানে বিভিন্ন অদ্ভুত ধরনের বিহেভিয়ার করছে, মানে কোনো ঠিক নেই, এরকম তো বৌমা কখনো করে না। তো তখন বাবা বললেন, হ্যালো তাপসীদি, আশা করি ভালো আছে। হ্যাঁ, তো তখন বাবা বললেন, বাবা তো সবই জানেন। বললেন আচ্ছা তাই? তখন বললেন হ্যাঁ। বললো ঠিক আছে, আমার কাছে নিয়ে আসিস, কোনো চিন্তা করিস না, আমার কাছে নিয়ে আসিস। বলে বাবা ও তো আসতেই চায় না এখন। বলে আচ্ছা ঠিক আছে, কিছুদিন ধৈর্য ধর, কখনো না কখনো ও ঠিক আসবে, তোদেরকে বলতে হবে না। এবার বৌমা কিরকম ব্যবহার করে, কখনো কখনো নিজের মনে বসে বসে বিড়বিড় করছে। যে বৌমা কোনোদিন গান গায়নি, কারণ বৃন্দাবন আমরা জানি একটু মানে কি বলে গ্রামের দিকের জায়গা, একটু ট্রেডিশনাল জায়গা, যেখানে এখন তো না, ঘটনাটা অনেক বছর আগের। তো তখন মাথায় ঘোমটা দিয়ে থাকে মেয়েরা, তারা মন খুলে ঘোমটা খুলে একদম বসে বসে গান গাইবে সেটা হয় না, বা কীর্তন করছে একদম বসে বসে, এসে পুরো মানে মাথার ঘোমটা খোলা, আরামসে বসে বসে হাত পা ছড়িয়ে কীর্তন করছে ঘন্টার পর ঘন্টা। রান্না বান্নার কোনো বালাই নেই, মানে সংসারের কাজের কোনো নেই। তো এরা না অদ্ভুত ভাবে যে
কি হলো, এরকম ভাবে করছো কেন? ধীরে 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 ওটা বাড়ছে বাড়ছে বাড়ছে, এবং বাড়তে বাড়তে একটা সময় সে মানে নিজের চুল মুঠি ধরে ছিঁড়ছে, চিৎকার করছে, সবাইকে মারতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো তখন আর ওরা মানে কি বলে কোনো রিস্ক নিল না, যে বাবা যখন বলেছেন নিয়ে যেতে, তখন ওরা সোজা ওকে ধরে বেঁধে বাবার কাছে নিয়ে গেল। ঠিক আছে, এই নয় যে খুব আরামসে চলে এলো, না, ধরে বেঁধে জোর করেই তাকে নিয়ে আসা হলো। যে বাবার সামনে এসে দাঁড় করানো হলো, সে তখন পুরো শান্ত ভদ্র মহিলা। বাবা বললেন ক্যা হুয়া বাচ্চা, বাবা সবাইকে বাচ্চা বলতেন, ক্যা হুয়া বাচ্চা। তখন সেই ভদ্রমহিলা বলছে, আমি তো আপনার কাছেই আসতে চেয়েছিলাম, এরা তো আমায় নিয়ে আসছিল না, এরা তো সময় নিচ্ছিল আমাকে, আমি যদি নিজে থেকে আসতাম তাহলে তো মানে আমাকে কেউ ছাড়তো না, আর আমি যদি এর উপরে অত্যাচার না করি, যদি এর উপর টর্চার না করি, তাহলে তো এরা কেউ আমাকে আপনার কাছে নিয়ে আসতো না। তো প্রথমে তো একটু একটু হয়েছিল, তখন ভেবেছিলাম তখনই নিয়ে আসবে, কিন্তু এরা তো নিয়ে আসেনি। তখন বাবা বললেন, হ্যাঁ তখন সময় হয়নি, সেই জন্যই আমি ওদেরকে কিছু বলিনি তক্ষুনি নিয়ে আসার কথা, এখন তোর সময় হয়েছে। তো এরা না বুঝতে পারছে না যে কি ব্যাপার, বাবা কার সাথে এরকম ভাবে কথা বলছে। তখন বলল, ওকে আর তুই জ্বালাস না, আমি জানি তোর মানে উনি বৃন্দাবনেরই, যে পরে বাবা সেটা বললেন যে আমি জানি তুই মুক্তির জন্যই আমার কাছে এসেছিস। তখন বললেন, হ্যাঁ বাবা, আমি সেজন্যই একে ধরেছি, যাতে আমি জানি এদের ফ্যামিলি এখানে আসে আপনার কাছে, এবং এদের থ্রু দিয়ে আমি আপনার কাছে পৌঁছাতে পারি, কারণ না হলে আমার কোথাও মুক্তি হবে না। তো পরে যে ঘটনা জানা গেল, তখন বাবা বললেন, আচ্ছা ঠিক হ্যাঁ বাচ্চা, আব ইসকো ছোড় দে, মানে এবার তুই ওকে ছেড়ে দে, আমি তোকে মুক্তির ব্যবস্থা করছি, বলে বাবা হাতে উঠিয়ে আশীর্বাদ করলেন। আর সবাই দেখলো একটা মানে কি বলবো, একটা ছায়া মতো কিছু ওনার শরীর থেকে, ওই ভদ্রমহিলার শরীর থেকে বেরিয়ে গেল। হ্যালো প্রিয়দর্শিনী, দোলন মুখার্জি, হ্যালো প্রিয়দর্শিনী। তো সেই শোল বা যেই থাকুক, সে একজন কালো ছায়ার মতো শরীর থেকে বাবার বেরিয়ে গেল, এই ভদ্রমহিলার শরীর থেকে বেরিয়ে গেল, এবং সে বাবার ওই মাচার চারপাশে ঘুরে ঘুরে 3বার জাস্ট প্রদক্ষিণ করলো, তারপরে মানে মিলিয়ে গেল, জাস্ট বাবার সামনে এসে হালকা মতো একটু বেন্ড হয়ে কোথায় মিলিয়ে গেল, এবং ভদ্রমহিলা সুস্থ হয়ে গেলেন। তখন বাবা বললেন যে তখন সবাই জিজ্ঞেস করলো যে বাবা কে ছিল উনি। তখন বাবা বললেন, উনি বৃন্দাবনেরই এক সাধু ছিলেন, সারা জীবন নাম কীর্তন সবকিছুই করেছেন, সাধন ভজন করেছেন, কিন্তু কিছু ছোট ভুল করেছিল, যার জন্য এতদিন মানে ওই কি বলবো প্রেত জনিতে উনি মানে ভটকতা রাহা, মানে এদিক ওদিক প্রেত জনিতে ঘুরছিল, কিছুতেই মুক্তির ব্যবস্থা হচ্ছিল না, এবং ওর সময়ও আসেনি। ওর একটা যে টাইম ছিল, যে অন্যায়টা করেছে তার তো প্রায়শ্চিত্ত করতে হবে, সেই প্রায়শ্চিত্তটা করার জন্য ওকে এইভাবে ঘুরতে হয়েছে। তারপরে ওর মধ্যে আসে, ওই ভদ্রমহিলার মধ্যে, যাতে আমার কাছে এসে পৌঁছতে পারে, কারণ মহাপুরুষরা ছাড়া একমাত্র কেউ কারো কর্ম নষ্ট করতে পারে না। কোনো খারাপ কর্ম থাকলে তাকে ভোগ তো করতেই হবে, কিন্তু কোনোভাবে কোনো মহাপুরুষের কাছে পৌঁছে গেলে তখন তার সেই ভোগটা অনেকটা কমে যায়। এবং বৃন্দাবনে যেহেতু অনেক মহাপুরুষ রয়েছেন, আর সেই সময় শ্রী দেবরাহা বাবা অনেক উচ্চ মহাত্মা, ওনার বয়স কেউ জানে না, তো তার কাছে এসে যখন পৌঁছলো, তিনি ওকে মুক্তির ব্যবস্থা করে দিলেন। তো এই ছিল দেবরাহা বাবার জীবনে প্রথম, মানে সরি, আমার প্রথম ভূতের ঘটনা। দেবরাহা বাবার জীবনে প্রচুর আছে, মহাপুরুষদের জীবনে এত এত ঘটনা আছে, ভৌতিক হোক বা অলৌকিক হোক, আমরা তার বিন্দু মাত্র জানি। বিন্দু মানে কি বলবো, ওই যে বললাম বালির কণা একটু আগে, ওই বালির কণার মতো এক বিন্দু হয়তো আমরা জানি, বাকি পুরোটাই অজানা ওনাদের জীবনে। তো এইটা হচ্ছে মানে যদি বলি শ্রী দেবরাহা বাবার দেশি ভূতের ঘটনা। এরকম উনি মানে বিদেশ থেকে একবার এরকম একজন এসছেন ভদ্রমহিলা। হ্যালো গীতাদি, থ্যাংক ইউ গীতাদি। তো সেই ভদ্রমহিলা, এবং সেটাও কিরকম অদ্ভুত ভাবে কানেকশন গুলো হয়, কারণ যে কোনো জায়গায়, কোনো তীর্থস্থান হোক, কোনো মহাপুরুষের কাছে হোক, আমরা চাইলেই পৌঁছতে পারবো না যতক্ষণ না তারা আমাদেরকে যাওয়ার অনুমতি দিচ্ছেন। সেই অনুমতিটা এই নয় যে ফিজিক্যালি হবে, কানে শুনতে পাবে, দেখতে পাবে চোখে, না, ওটা একটা ইন্টারনাল কানেকশন। আমরা যদি বলি, যেমন কি বলবো, আমরা এই যে এখান থেকে আমি বসে লাইভ করছি, আমি দিল্লিতে বসে বা নয়ডায় বসে লাইভ করছি, কেউ কলকাতা থেকে শুনছে, কেউ দিল্লি থেকে শুনছে, কেউ আমেরিকা থেকেও শুনছে, আমাদের অনেকেই আছে হানাটেলসে যারা বিদেশে থাকে। তো কিভাবে হচ্ছে, আমি আমার ঘরে বসে লাইভটা করছি,
কানেকশনটা হচ্ছে পুরো অল ওভার ওয়ার্ল্ডে। এই যে জিনিসটা, এইটা এই যে তরঙ্গ বা ইথারিক যে ওয়েভস, এটা শুধু যে ইন্টারনেটের থ্রু দিয়ে হয় তা নয়, আমাদের মানুষেও হয়, যেটাকে আমরা সাধারণ ভাষায় টেলিপ্যাথি বলি। যে আমি হয়তো আজকে ভাবলাম কারো একটা কথা, সঙ্গে সঙ্গে তার ফোনটা এলো, আরে আমি তোর কথাই ভাবছিলাম, তুই ফোন করলি এক্ষুনি। মানে এগুলো আমরা যদি দেখি আমাদের জীবনে প্রায়ই হয়। সেরকম এই মহাপুরুষদেরও মানে তাদের ইচ্ছেটা সূক্ষ্মভাবে কাজ করে। যেটা আমরা বলি যে মহাপুরুষরা বা যে কোনো সাধক বসে বসে শুধু জব করছে, এত পৃথিবীতে ক্ষয়ক্ষতি হচ্ছে বা এত মানুষের এত দুঃখ কষ্ট, ওরা কেন কিছু করছে না? এই প্রশ্নটা আমাদের সবার মনে আসে যে ওনারা শুধু বসে বসে, কি বলবো, বসে বসে জব করছে, কোনো কাজই তো করছে না। কিন্তু তা নয়। বাতাসে যেমন অক্সিজেন থাকে, অক্সিজেন কি হয়, অক্সিজেন আমাদের বাঁচতে সাহায্য করে, আমরা কিন্তু দেখতে পাই না। মহাপুরুষদের সাধনাটাও কিন্তু তাই, আমাদেরকে পজিটিভিটি দেয়। এবার শুধু তো অক্সিজেন থাকলে হবে না, আমার নেওয়ার ক্ষমতাটাও থাকতে হবে। যখন আমার সোলটা বডি ছেড়ে দেয়, তখন আমার বাতাসে যতই অক্সিজেন থাকে আমি কিন্তু চাইলেও নিতে পারবো না। আমার হার্ট যদি পাম্প না করে, সেই সিস্টেম যদি কাজ না করে, তাহলে আমি অক্সিজেন হাজার বাতাসে থাক বা আমার মুখে হাজারটা নল লাগিয়ে দেওয়া হোক অক্সিজেনের, আমি নিতে পারবো না। তো ওই রিসেপটিভিটি, ওই ক্ষমতাটা রিসেপ্ট করার মানে অ্যাকসেপ্ট করার ক্ষমতাটাও কিন্তু আমাদের শরীরে থাকতে হবে। তো সেই জিনিসটা, সব জায়গায় অক্সিজেন রয়েছে, কিন্তু আমার নিজের শ্বাস নেওয়ার ক্ষমতাটা থাকতে হবে আমার ভেতরে। বৃষ্টি যেমন সব জায়গায় হচ্ছে, যার যেরকম পাত্র, যদি ছোট্ট বাটিতে বৃষ্টিটা পড়ে তাহলে এইটুকু জল ধরবে, যদি অনেক বড় বালতিতে পড়ে অনেকটা জল ধরবে। তো আমাদের নিজেদের ভেতরে তৈরি করতে হয় সেটা। মহাপুরুষদের কাজটা তারা তাদের মতো সূক্ষ্মভাবে করে চলেছেন, কিন্তু আমরা যদি রিসেপটিভ না হই, আমরা যদি তাদের কথা না বলি, না পড়ি, না শুনি, তাহলে তাদের কিচ্ছু করার নেই, কিচ্ছু যায় আসে না তাদের। আমরা এলাম, খেলাম, ঘুরলাম, মস্তি করলাম, চলে গেলাম, ব্যাস হয়ে গেল লাইফ। বাকি যখন বিপদে পড়ছি, ঠাকুর আমাকে বাঁচাও, ঠাকুর আমাকে বাঁচাও, ইট ইজ নট লাইফ। তো কিছু একটা এক্সট্রা আছে, যেটা ওই যে বললাম সোল ইমপ্রিন্ট। তুমি গুগলের যে কি বলে, যেটা আমি বললাম, গুগলের অ্যাকাউন্টে আমি কি রাখবো সেটা কিন্তু আমার পুরোপুরি আমার উপর ডিপেন্ড করছে। আমি এক গাদা বাজে মেল, জাঙ্ক মেল রাখবো, না সেগুলোকে ডিলিট করে ভালো যেগুলো আমার প্রয়োজনীয় সেগুলো রাখবো, সেটা কিন্তু আমার উপর ডিপেন্ড করছে। এবং সেই জিনিসটা নিয়েই কিন্তু আমার মানে নতুন মোবাইলে আমার ওই গুগলের অ্যাকাউন্টটা ট্রান্সফার হবে। তো সেই জিনিসটা, আমাদের ফটো অনেক উল্টোপাল্টা ফটো থাকে, সেগুলো ডিলিট করে আমি যতগুলো দরকার সে ভালো ফটোগুলো রাখবো। জীবনটাও সেরকম, সেইভাবে আমাদের চলা উচিত। আবার অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম, যাই হোক। তো আসলে যোগার ক্লাস নিই তো ওটা অভ্যেস হয়ে গেছে, ক্লাস নিতে নিতে একটু একটু বলা, যাতে কিছু হলেও মানুষ একটু হলেও এগুলো যাক তাদের ভেতরে, সবার ভেতরে একটু যাক, একটু একসাথে তো অনেকটা হয় না সবাই। আমিও বলছি, আমিও ক্লাস 1-এ পড়ি, আমার চেয়ে কোটি কোটি ক্লাস উঁচুতে অনেক মহাত্মা রয়েছেন। তো ওই আমার ক্লাস 1-এর শিক্ষাটা আমি না মানে চেষ্টা করি যতটুকু আমি জানি সেটুকু সবার মধ্যে দিতে। তো যেটা বলছিলাম, এরপরে বিদেশি এক ভদ্র মহিলা, তো তিনি বিদেশ থেকে ইন্ডিয়া বেড়াতে এসছেন। তো অনেকেই আসে বিদেশ থেকে ইন্ডিয়া বেড়াতে, তো এসছেন। এবার উনি এদিক ওদিক ঘুরছেন। এবার এখানে কেউ এলে দিল্লিতে তো থাকবেই, মানে দিল্লিতে আসবেই। মেন তো বিদেশ থেকে প্রথমে দিল্লিতে আসে বা বম্বেতে আসে, এই দুটো জায়গায় মেন। তো দিল্লি ঘুরতে এসছে, দিল্লি এসছে মানে দিল্লি থেকে বৃন্দাবন কাছে। এবার যারা ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়ার যে আধ্যাত্মিকতা, ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা, আমরা যেমন এই কুম্ভ গেল, অনেক বিদেশি এসছেন যারা ওই কুম্ভ মেলায় 3 মাস, যতদিন মানে 3 মাস না, বোধহয় 45 ডেজ বা যাই হোক, আমার এক্সাক্ট মনে নেই বা জানেন মনে নেই সত্যি কথা। তো ওই যে কটা দিন ওখানে পুরোপুরি তারা ছিলেন, অনেক বিদেশি। পুরো ওই 45 ডেজ বা যে স্প্যানটা ছিল 45 ডেজ, হ্যাঁ বোধহয় ওই রকমই হবে। তো পুরোটাই ওনারা ওখানে থেকেছেন। কেন থেকেছেন? কারণ তারা এই ভারতবর্ষটাকে জানতে চান। অনেক নাগাদের আখড়ায় আমরা অনেক ভিডিওতে দেখেছি যে ওই বিদেশিরা রয়েছে, থেকেছে, দিনের পর দিন ইন্টারঅ্যাক্ট করেছে। তো সেরকম সেই ভদ্রমহিলাও এসছেন, দিল্লি এসছেন। দিল্লি এলে পাশেই বৃন্দাবন গেছেন। তো বৃন্দাবনে এদিক ওদিক যেতে যেতে একটা জায়গায় গিয়ে শুনছেন যে হচ্ছে শ্রীদেব রায় বাবার কথা এসছে। তো উনি বললেন আচ্ছা এরকম। তো সবাই ওনার নামে বলেছে যে উনি অনেক বছর বেঁচে রয়েছেন, কেউ জানে না, 500 700 না 1000 কত বছর ওনার বয়স কেউ জানে না। তো একটা কিউরিওসিটি হয় না যে একটা মানুষ এতদিন কি করে বেঁচে থাকতে পারে। আর বিদেশিরা ভীষণ লজিক্যাল হয়,
তা কি করে বেঁচে থাকতে পারে, দেখতে হবে তো একবার, মানে যেটা হয় আর কি, খুব কিউরিওসিটি। আর ঠিক আছে কিরকম একবার দেখা যাক না কি, এরা যে এত কিছু বলছে একবার গিয়েই দেখি না। তো উনি গেছেন, যাওয়ার পরে শ্রীদেব বাবা সোজা ওনাকে দেখে বলছেন, ঘুরে ফিরে এখানে তো এলি, প্রবলেম কি সলভ হয়েছে তোর? তখন মানে ভদ্রমহিলা না পুরো চমকে গেছে, এতদিন ধরে তো অনেক জায়গায় ঘুরলি, কিছুই তো হলো না, শেষকালে আমার কাছে এসে পৌঁছলি। তো ভদ্রমহিলা না অবাক হয়ে দেখছেন, কারণ উনি যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই প্রবলেমটা কাউকে, উনি ইন্ডিয়াতে তো ছেড়ে দাও, বিদেশে ওনার খুব ক্লোজ কয়েকজন ছাড়া কেউ জানে না প্রবলেমটা কি। তো তখন বাবা গড়গড় করে বলে যাচ্ছেন যে তোকে তো একজন মানে খুব কি বলে, এক ভূত বহুত সাতা রাহা হ্যায়, মানে খুব কষ্ট দিচ্ছে একটা ভূত। তখন ভদ্রমহিলা না চুপ করে শুনছে। তো বাবা বললেন, তোকে আর বেশি দিন ও কষ্ট দেবে না, তুই এখানে থাক কয়েকটা দিন, তারপরে আমি ব্যবস্থা করে দেব। বাবা তো চাইলে সঙ্গে সঙ্গেই করে দিতে পারেন, কিন্তু বাবা বললেন থাক কয়েকটা দিন আর কি। তো তারপরে ভদ্রমহিলাকে সবাই যখন জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তখন বাবা বললেন ওকে কিছু জিজ্ঞেস করো না, ও থাক একটা দুটো দিন, তারপরে আমি ওর ব্যবস্থা করি, তারপরে সবকিছু, কারণ এখন কেউ ওকে কিছু করবে না। তো ঠিক আছে, কেউ কিছু জিজ্ঞেস করেনি, বাবা কেউ কিছু জিজ্ঞেস করেনি। তো দ্বিতীয় দিনও ভদ্রমহিলা এসে বাবার সাথে দেখা করেছেন, বাবা আশীর্বাদ করেছে। তো ভদ্রমহিলা বলছে, বাবা কালকে চেয়ে না আজকে আমি অনেকটা লাইট ফিল করছি। বাবা বললেন, আচ্ছা এরপরে আরো লাইট ফিল করবি। তো উনি আবার থাকলেন, তারপরের দিন আবার এসছেন, তখন বাবা বলছেন, কি আজকে কেমন? বলে, বাবা একদমই, মানে আমি নিজে ফিল করছি প্রচন্ড হালকা। তখন বাবা বলে, হবেই তো, কারণ এতদিন ধরে একটা মানে ওর ছিল সৎ মা, ঠিক আছে, সৎ মা করেছিল কি ওর উপরে হিংসায় ওকে মারার চেষ্টা করেছে অনেকবার, মারা যায়নি, মারতে পারেনি রাদার। তখন ওর উপরে একটা ভূত চালান করেছিল, যে ভূতটা ও একজন মানে ছেলেকে দেখে দেখাশোনা করেই বিয়ে করেছে, মানে ও বিদেশে তো প্রেম করেই সবাই বেশিরভাগ বিয়ে করে, মানে বাবা মা দেখে অ্যারেঞ্জ ম্যারেজ প্রায় হয়ই না। তো ছেলেটার সাথে বিয়ে তো করে নিয়েছে, কিন্তু যাতে না সুখে শান্তিতে থাকতে পারে সেই জন্য ওর সৎমা একটা ভূত চালান করে দিয়েছিল ওর উপরে, এবং ভূতটা ওকে যখন তখন মানে প্রচন্ড ভাবে অত্যাচার করতো, টর্চার মানে রীতিমতো টর্চার। যদি বলতো বাইরে যাবি না, তো বাইরে ভদ্রমহিলা হাজার চেষ্টা করলেও বেরোতে পারতো না, এরকম ভাবে যেটা ভূতটা বলবে ওকে সেটাই শুনতে হবে। তার জন্য ওর হাজব্যান্ডের সাথে প্রচুর অশান্তি হতো, হাজব্যান্ড কিছুতেই মানতো না এগুলো, যেরকম কিছু হয় নাকি। আর ওই ভদ্রমহিলা মাঝে মাঝে ওই ভূতটাকে চোখে দেখতে পেতেন, এবং আবার সে মানে ভদ্রমহিলার শরীরেই চলে যেত, মানে প্যারাসাইটের মতো, ওর ভেতরেই থাকছে, ওর ভেতর থেকেই সমস্ত এনার্জি নিচ্ছে, আবার ওকেই ভয় দেখাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো খুব মানে ভদ্রমহিলা ক্লান্ত হয়ে গেছিল, মানে কেউ ওর কথা বিশ্বাস করে না, সবাই ভাবে ও পাগল। যখন ভূতটা তাণ্ডব শুরু করে ওর ওপর অ্যাটাক যখন করে, তখন ও পুরো পাগলের মতো বিহেভ করে। তো সবাই ভেবেছিল ও পাগল, যত ধরনের কুৎসা রটানো যায় সবকিছুই করেছে, ওর হাজব্যান্ডও ওকে দু চোখে দেখতে পারতো না। তো ভদ্রমহিলা টায়ার্ড হয়ে গেছিল, তো তারপর থেকে কাউকে তো কিছু বলতোই না, চেষ্টা করেছে অনেকবার অনেক জায়গায় গিয়ে, কিন্তু কোথাওই কিচ্ছু, কোনোভাবেই কিছু হয়নি। তারপরে ইন্ডিয়াতে ও মানে অনেকেই বললো যে তুমি একবার ইন্ডিয়া গিয়ে দেখতে পারো, ওখানে অনেক মহাত্মা থাকেন। অ্যাকচুয়ালি ও কিন্তু বৃন্দাবনে ওই কারণেই গেছিল, যে কোনো মহাত্মার সাথে যদি দেখা হয়, কেউ একজন বলেছিল যে অনেক মহাত্মা ওখানে থাকেন, ওদের শুনেছি বিশাল পাওয়ার, ওরা যা ইচ্ছে করতে পারে, তো তুমি একবার গিয়ে চেষ্টা করে দেখতে পারো। তো সেই জন্যই কিন্তু ভদ্রমহিলা ইন্ডিয়াতে এসেছিলেন, কিন্তু এই ঘটনা বা এই কথা উনি কাউকে বলেননি, ওটাও পুরোপুরি ওনার ছিল। তো তারপরে বাবা বললেন যে হ্যাঁ, যাকে চালান করা হয়েছিল সে পাওয়ারফুল এমনিতেই ছিল, তারপরে এই যে তোর শরীরে এত বছর ধরে বসবাস করেছে, ও আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছিল। সেই জন্য ওকে আমি তোকে সময় দিয়েছিলাম, বলেছিলাম তুই এখানে থাক। আর আমরা জানি তীর্থক্ষেত্রে, যে কোনো তীর্থক্ষেত্রে যদি অ্যাটলিস্ট 3টে দিন গিয়ে থাকো, তবেই তীর্থের মাহাত্ম্য মানে বা তীর্থের যে এনার্জি সেটা তোমার মধ্যে আসবে, উচিত এটা 3 দিন অ্যাটলিস্ট থাকা উচিত। আমরা তো সময়ের অভাবে জাস্ট গেলাম, বুড়ি ছুঁয়ে চলে এলাম, ঘুরলাম, দেখলাম, এটা তা নয়, যে কোনো তীর্থে 3টে রাত্রি কাটাতে হয়। তো বাবাও ওনাকে ওখানে ওই 3 রাত্রি থাকার জন্যই বলেছিলেন যে তুই থাক কটা দিন। তো তারপরে বাবা বললেন, তোর আর কোনো চিন্তা নেই, আমি ভূতটাকে তাড়িয়ে দিয়েছি, এবং তাড়িয়ে দিয়েছি ইন দ্য সেন্স ভূতটাও বলছিল বাবার সাথে যে কথা হয়েছে,
তো থার্ড দিন যখন এসছেন ভদ্রমহিলা, তখন বাবা বললেন তুই বস, আমি মানে আমি দেখছি। তখন ওই ভূতটার সাথে বাবা কথা বললেন এবং ভূতটা বলল যে হচ্ছে সেও খুব ক্লান্ত, মানে প্রায় কি বলবো 15-20 বছর ধরে হয়তো ওই ভদ্রমহিলার উপরে রয়েছে এবং ভূতটা অনেকবার বেরিয়ে যেতে চেষ্টা করেছে, কিন্তু ওই সৎমা এমনই ডেঞ্জারাস, যতবার মানে দেখেছে যে ভালো হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আবার আবার করেছে তার উপরে। তো ভূতটা বলছে বলে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারছি না, একটা বডির মধ্যে এতদিন থেকে থেকে না আমারও খুব ক্লান্তি লাগছে, আমি অনেকবার বেরোনোর চেষ্টা করেছি কিন্তু আমাকে ছাড়া হয়নি। এবার এই যে ভূতেরা যাদের ছাড়া হয় না, এই জিনিসটাও কিন্তু খুব একটা অদ্ভুত। অদ্ভুত ইন দ্য সেন্স, আমরা যে ভাবি না যে জীবনটা অনেক কষ্টের, আমরা মানে যেভাবে হোক নিজেকে মেরে ফেলবো, শেষ করে ফেলবো, তাহলে বোধহয় খুব আনন্দ পাবো, তা কিন্তু না। যদি কারো নর্মাল মৃত্যু হয় তাহলেও শ্মশানে মানে কি বলে একটা যখন মারা যায় বা তখন তার রিচুয়ালস গুলো হয়, কন্টিনিউ যে ক্রিয়াকর্মগুলো হয়, তাতে তার অনেকটা কিন্তু সে এগিয়ে যায়, ঠিক আছে, তার সোলটা অনেকটা এগিয়ে যায়। যদি খুব মানে কি বলে কর্ম খারাপ থাকে বা যাই হোক, তখন তারা ওই খারাপ তান্ত্রিকদের হাতে পড়ে এবং তান্ত্রিকরা তাদের উপর নানা ক্রিয়া করে তাদেরকে বেঁধে ফেলে এবং আটকে দেয় এবং তাদেরকে দিয়ে তাদেরকে ওই বলে যে মুক্তির লোভ দেখাবো, মুক্তির লোভ দেখায় যে তোকে মুক্তি দিয়ে দেবো, তুই আমার এই কাজটা করে দে, তোকে মুক্তি দিয়ে দেবো, তুই আমার এই কাজটা করে দে, এইভাবে কন্টিনিউ তাকে দিয়ে কাজ করাতে থাকে কিন্তু মুক্তি দেয় না। ফাইনালি কিন্তু ওই শোলগুলো প্রচন্ড পরিমাণে ইরিটেট হয়ে যায়, ইরিটেট হয়ে গিয়ে কখনো কখনো যে ওই কাজটা করছে তার ভীষণ ক্ষতি করে দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ কেন 99% ক্ষেত্রেই বা 100%ও বলা যায়, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তাই হয়, তাদের বিভৎস একটা মৃত্যু হয়। এবার এই যে যেটা ন্যাচারাল ডেথ সেটা ঠিক আছে, কিন্তু যেটা আনন্যাচারাল, যেটা আমি আমার মারা যাওয়ার সময় হয়নি, আমি নিজেকে কোনোভাবে শেষ করলাম, এই যে জিনিসটা হলো, এরপরে মানে যে ইউনিভার্সের যে প্ল্যানটা ছিল, আমি আজকে যা কষ্ট পাচ্ছি সেটা পুরোপুরি আমার কর্মের জন্য। ওই যে আগের আগের অ্যাকাউন্টে, জিমেল অ্যাকাউন্টটা আমি ক্লিন করিনি, আমার সমস্ত নোংরা ডেটাগুলো রয়ে গেছে, ওগুলোই আমি নিয়ে নতুন চলে এসেছি, আমার সমস্ত কর্মগুলো, ফলগুলো আমি ভোগ করছি এই জন্মে। কেউ আমাকে কষ্ট দিচ্ছে না, কেউ যদি আমাকে 1 গুণ কষ্ট দেয় এই জন্মে, জানতে হবে আগের জন্মে আমি তাকে 1000 গুণ কষ্ট দিয়েছি, দ্যাটস ওয়াই ও আমাকে রিভেঞ্জ নিচ্ছে বা আমার কর্মটাকে ক্ষয় করছে। আমরা সেটা বুঝি না, আমরা কষ্ট পাচ্ছি আর পারছি না করে জীবনটাকে শেষ করে দিই। এবার এই যে ইউনিভার্সের যে প্ল্যানটা ছিল বা আমি যে প্ল্যানটা নিয়ে জন্মেছি, প্রত্যেকটা জিনিসের একটা তো প্ল্যান হয়, একটা কাজের, একটা কোম্পানি দাঁড়ানোর বা যে কোনো একটা কাজের একটা প্ল্যান থাকে, কোথাও না কোথাও থাকে, আমাদের মাথাতে হলেও থাকে। আজকে আমি সকালে উঠে ভাবি কি রান্না হবে, সেটাও কিন্তু একটা প্ল্যানের মধ্যে থাকে, বা সন্ধ্যাবেলা কি রান্নাটা হবে সেটাও আমাদের প্ল্যানের মধ্যে থাকে। তাহলে একটা পুরো লাইফ একটা প্ল্যানের মধ্যে নেই? অবশ্যই আছে সেটা। তো যখনই আমি নিজেকে নিজে শেষ করে দিলাম, ইট ইজ আউট অফ মাই প্ল্যান। এবার যে আউট অফ মাই প্ল্যান হয়ে গেল, ব্যাস তখন তোমাকে ইউনিভার্সও ছেড়ে দিল, যা ইচ্ছে করো তুমি। আমরা যেমন বাচ্চাদেরকে কি করি, গাইড করছি গাইড করছি গাইড করছি, ঠিক আছে, শুনলো 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 শুনলো, একটা সময় সে শুনলো না, তখন আমি কি করি, যা একবার বলবো, দুবার বলবো, 3বারের বেলা যা তুই যা ইচ্ছে কর, আমি কিছু করতে পারবো না। সেরকম সোল যখন নিজে নিজে এক্সিট করে গেল, মানে নিজে নিজেকে শেষ করে দিল, তখন ঠিক আছে যা ইচ্ছে করো, আমি আর কিচ্ছু করবো না। ইউনিভার্সও হাত তুলে দিল, সে আর কোনোভাবে তোমাকে, যেটা আমাদের মানে তনুদি ভালো বলতে পারবে, যে সোল গাইড থাকে, তারা আর গাইড করবে না তোমাকে, কেউ কোনোভাবে তোমাকে সাহায্য করবে না মোটামুটি, কারণ তুমি যে অন্যায়টা করলে এটা বিশাল বড় অন্যায়, এর কোনো ক্ষমা নেই। তো তুমি এবার তোমাকে কেউ কিচ্ছু গাইড করবে না। তো তারা আরো বেশি মানে কষ্টের মধ্যে থাকে, আরো প্রচন্ড পরিমাণ, সে কষ্টটা মানে তো আমরা কল্পনা করতে পারবো না। সেই জন্য কখনো নিজেকে নিজে শেষ করা উচিত না, কখনো না। আমি আজকে এই মানে এই লাইফের মধ্যে দিয়ে সবার কাছে বলছি, সবাইকে অনুরোধ করছি, কখনো ভুলেও এই জিনিসটা ভেবো না। জীবনে কষ্ট থাকবে, থাকুক, কোনো অসুবিধা নেই, অনেকের অনেক বেশি কষ্ট আছে। আমি ভাবছি আমার কষ্ট, কিন্তু যে মানুষটা রাস্তায় খেতে পায় না, রোজ খাওয়ার জন্য তাকে ভিক্ষা করতে হয়, বা কি বলে যাদের বিছানায় শুয়ে রয়েছে, তাদের যে কি কষ্ট, সেই কষ্টগুলো, অন্যের কষ্টটা দেখলে নিজের কষ্টটা ছোট মনে হয়। তাই সব সময় খেয়াল রাখতে হবে যে কখনো এইভাবে কোনো কাজ করবে না। আর যখন এই আমরা নিজেরা নিজেদেরকে শেষ করি, এই শোলগুলো কি হয়, মানে তখন দৌড়াদৌড়ি করতে থাকে, তখন কি হয়, ভালো কারো কাছ থেকে ওরা গাইড পায় না। যত খারাপ লোকজন, তান্ত্রিক যারা খারাপ, তারা কিন্তু এদেরকে ট্র্যাপে ফেলে দেয়।
আচ্ছা ঠিক আছে, তোমার এই অবস্থা, কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার না, আমি তোমায় ব্যবস্থা করে দেবো। বলে ওকে দিয়ে যত ধরনের খারাপ কাজ করানো যায় সমস্ত কিছু করে। ইটস আ বিগ ট্র্যাপ। তুমি ভাবছো জীবনে একটা বিশাল ট্র্যাপে পড়ে আছো, না, জীবনের পরেও একটা কিন্তু জঘন্য ট্র্যাপে পড়তে পারো। এবং তারপরে যা অবস্থাটা হয় সেটা যা মানে যে সমস্ত শোলের হয় বা যে সমস্ত তান্ত্রিকরা করে তারাই জানে। তো সেই ট্র্যাপটা থেকে বেরোনো কিন্তু ভীষণ মুশকিল। কত হাজার লক্ষ মানে বছর কেটে যাবে, এক তান্ত্রিক ছেড়ে দেবে, আরেক তান্ত্রিক ধরবে, আরেক তান্ত্রিক ধরবে, এই করে করে তোমার মানে কি বলে, আমরা তো ওটা লাইফ বলবো না, কিন্তু সেই শোলটার যে কি জঘন্য পরিণতি হয় সে কেউ ভাবতে পারবো না। সেই জন্য এই জিনিসগুলো থেকে সব সময় নিজেদেরকে দূরে রাখবে, এই ভাবনাগুলোও আসতে দেবে না। সব সময় মনে করবে আজকে আমাকে যে কষ্ট দিচ্ছে, বেশিরভাগ তো আমরা কষ্ট পাই সেই জন্য, আমাদের হেরে যাওয়া, আমাদের না পাওয়া। ভাই না পাওয়া যেটা ছিল না, পাইনি, কি হয়েছে তার? আজকে যদি সকালে আমার না খাওয়ার জুটে ছিল না আমার কপালে খাওয়ারটা, ঠিক আছে পাইনি, একটুক্ষণ খিদে পাবে, তারপর জল খেয়ে নেবো। জল যদি না পাই, যারা মরুভূমিতে থাকে জলও পায় না তেষ্টায়, ঠিক আছে কিছুক্ষণ যতক্ষণ পারবো তো সার্ভাইভ করে নেবো, ঠিক আছে। সবটাই অ্যাকসেপ্ট করা, যা হচ্ছে অ্যাকসেপ্ট ইট, ইটস ফর মাই গুড, আমার ভালোর জন্য হচ্ছে, যা কিছু আমার সাথে হচ্ছে আমার ভালোর জন্য হচ্ছে, এইটুকু যদি আমরা অ্যাকসেপ্ট করে নিই। সেটা যদি কেউ আমাকে গালাগালি দেয়, জঘন্য ভাবে গালাগালি দিচ্ছে, দিক না। এখানে শ্রী দেবরাহ বাবার একটা কথা আছে এই গালাগালির প্রসঙ্গে। শ্রী দেবরাহ বাবার এক শিষ্য এসে বলছেন, বাবা ও আমাকে খুব প্রচন্ড আজকে গালাগালি দিয়েছে, আমি কিন্তু কোনো অন্যায় কাজ করিনি। তো বাবা বললেন, আচ্ছা গালাগালি দিয়েছে, বহুত আচ্ছা বেটা। বলে বহুত আচ্ছা মানে? বলে তোর আশেপাশে কেউ ছিল, তুই দেখেছিস? বলে না, কেউ ছিল না। বলে তুই দেখতে পাসনি, কিন্তু অ্যাকচুয়ালি তোর ভেতরে কোনো একটা খারাপ খারাপ সোল এন্ট্রি নেওয়ার চেষ্টা করছিল, যে তোর আশেপাশে ছিল। তো ওই যে মানুষটা গালি দিয়েছে, ও অ্যাকচুয়ালি ওই খারাপ সোলটাকে গালি দিয়েছে যাতে ও তোর শরীরে এন্ট্রি না করতে পারে। ওই খারাপ সোলটা ছিল বলেই ও গালিগুলো ওর মুখ থেকে বেরিয়েছে। তুইও দেখতে পাসনি, ও দেখতে পায়নি, বাট এটা হয়েছে। তার মানে কি, যে আমাকে গালি দিচ্ছে সে আমার উপকারী করছে অ্যাকচুয়ালি। এটা খুব মানে শুনে মনে হবে মজার, বাট ইট ইজ দ্য ট্রুথ। আমার আশেপাশে এই যে আমি এখন বসে বসে ঘটনা বলছি, আমার আশেপাশে কত যে সোল রয়েছে, পজিটিভ নেগেটিভ কেউ আমরা জানি না। তো সেই জিনিসগুলো আমার তো সেই চক্ষু নেই, দিব্য চক্ষু নেই যে আমি দেখতে পেয়ে যাব। যাদের আছে তারা দেখতে পাচ্ছে। তো কেউ যদি আমাকে গালাগালি দেয়, সব সময় জানবে তোমাকে নয়, তোমার আশেপাশে যে খারাপ জিনিসটা রয়েছে তাকে গালাগালি দিচ্ছে। সেই জিনিসটা খেয়াল করো, একটু পজিটিভ হও। জীবনে প্রত্যেকের আপ ডাউন থাকে, কিন্তু সেগুলো নিয়ে কখনো হেরে যেও না। এই কিছুদিন আগেই কথায় কথায় কথা আসে, আমার ছেলের এক বান্ধবী, এই কথাটার মাধ্যমে আমি আরো একটা মানে সবার কাছে অনুরোধ করব, বাবা মা যারা বিশেষ করে, আমার ছেলের বান্ধবী, ছেলে আমার 11-এ জাস্ট ওর ফাইনাল পরীক্ষা শুরু হলো, আগের লাইভের জাস্ট পরে কিছুদিন পরে। আমি তখন বলেছিলাম যে আমার ছেলের পরীক্ষা আছে। তো ওর স্কুলে একটা মেয়ে পড়ে, তার বন্ধু, সে অন্য স্কুলে পড়ে, একসাথে ওরা টিউশন পড়তো। হঠাৎ করে মানে একটা পরীক্ষা হয়েছে বোধহয়, হঠাৎ করে রাত্রে খবর এলো মেয়েটা 22 তলা থেকে জাম্প করেছে। আমি ভেবেছিলাম বাবা মার একমাত্র মেয়ে, প্যাম্পার্ড বা কিছু, তার আমার ছেলেও অত জানতো না। পরে খবর নিয়ে জানা গেল মেয়েটা বাবা মার সেকেন্ড চাইল্ড, ছোট মেয়ে বাড়ির। বড় মেয়ে সে হচ্ছে বাবা মা তাকে বলেছিল সায়েন্স নিয়ে পড়তে, কিন্তু বড় মেয়ে খুব রেভেলাস যাকে বলে, সে ঝগড়াঝাঁটি করে সে মানবে না তো মানবে না, সে কমার্স নিয়ে পড়েছে। সেটা ছিল বাবা মার দুঃখ। সেই জন্য ছোট মেয়ে পড়াশোনায় খুব ভালো, 90% পেয়েছে, তাকে বলেছে তুই সায়েন্স নিয়ে পড়। 1 বছর মেয়েটা ড্রপ দিয়েছে, ড্রপ দিয়ে পেরে ওঠেনি। মানে সে সায়েন্স, কিছু কিছু মানুষের হয় না, ম্যাথ মাথায় ঢোকে না, ফিজিক্স কেমিস্ট্রি মাথায় ঢোকে না, সবার তো ব্রেন একই রকম নয়, কারো ব্রেন লজিক্যাল, কারো ব্রেন একটু মুখস্থ করতে পারে। যাদের মানে দু ধরনের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আমি নিজেও যেমন, মানে আমি সায়েন্সের স্টুডেন্ট, বাট আমার ফিজিক্স অত ভালো না, কেমিস্ট্রি তো আরোই ভালো না, মুখস্থ আমি করতে পারি না বেশি। তো এই জিনিসগুলো এখন তো অনেক কম্বিনেশন হয়েছে, সায়েন্স আর্টস নিতে হবে বা কমার্স নিতে হবে তার কোনো কথা নেই, বাচ্চাকে ছেড়ে দাও না। কিন্তু তার বাবা মা জোর করে, সে 1 বছর ড্রপ করেছে কিন্তু সায়েন্স নিয়েই পড়তে হবে। মেয়েটা যেটা নোটটা লিখেছে, লাস্ট কথা, সেদিন পরীক্ষা হয়েছিল, পরীক্ষার পরে ভালো হয়নি পরীক্ষা, লিখেছে মা আমি ভালো করতে পারলাম না, ব্যাস ওইটুকু। কি হলো, কি লাভটা হলো একটা লাইফটাকে শেষ করে? মেয়েটার তো আমি দোষ দেবই, কারণ মেয়েটা কেন এই কাজটা করলো। আমার ছেলে বললো মা বাবা মা সবার বন্ধুর মতো হয় না, সবাই বাবা মাকে বোঝাতে পারে না। হলে কাউন্সিলর আছে, বলে না সবার বাবা মা সেটা মানে না কাউন্সিলিং করানোর জন্য।
তো আমি সবাইকে একটা অনুরোধ করব, ছেলে মেয়েদের উপর চাপ দেবেন না, তাদের যেটা ভাল লাগে। আজকাল এত ভাস্ট হয়ে গেছে ইন্টারনেটের যুগে, সমস্ত কিছু এত ভাস্ট, মানে যে যেটা নিয়ে আমি নিজে চাকরি করেছি, আমি জানি যেখানে আমি চাকরি করতাম সেখানে আমি ছিলাম এমএসসি স্ট্যাটিস্টিক্স, আমার যে বস ছিল, ইমিডিয়েট বস ছিল, সে ছিল সোশিওলজিতে, জাস্ট বিএ পাস করেছে। হি ইজ মাই বস। কিভাবে সম্ভব? আমি মাস্টার ডিগ্রি করে নিয়েছি স্ট্যাটিস্টিক্সে, কিন্তু আমি তার আন্ডারে চাকরি করছি। এই যে জিনিসগুলো, প্র্যাকটিক্যাল লাইফটা দেখো না, এরকম অনেক উদাহরণ পাবে, ভুরি ভুরি পাবে। সায়েন্স, আর্টস, কোনো কিছু ম্যাটার করে না, কমার্স, তুমি যেটা নিয়ে পড়ছে বাচ্চা, সেটা যদি সে ইন্টারেস্ট পায়, আনন্দ পায়, তাকে সেই লাইনে সেটা নিয়ে করতে দাও, ছেড়ে দাও তাকে, তার জীবনটা তাকে বাঁচতে দাও। তুমি বাবা মা হয়ে তোমার কোনো অধিকার নেই সন্তানের উপর চাপিয়ে দেওয়া। বেশিরভাগ বাবা মাই এটা করে। আজকের দিনে দাঁড়িয়েও বাবা মারা এইটা করে, এটা জেনে আমার আশ্চর্য লাগে। কেন? আমি তো বলবো ছেলে মেয়ের চেয়ে কাউন্সিলিং করা বেশি দরকার বাবা মার। বাবা মার কাউন্সিলিংটা সবার আগে দরকার। আগে বাবা মা বুঝুক, তারপরে ছেলে মেয়েকে বোঝাবে। আমরা সেটা ভাবি না, আমরা ভাবি আমাদের দরকার নেই কাউন্সিলিং। আরেকটা মানে কি বলে, একটা জঘন্য ধারণা আছে যে যারা কাউন্সিলিং করে তারা নাকি পাগল, বা কাউন্সিলিং করতে যাচ্ছি মানেই আমি পাগল। এটা কি ধরনের ভাই? অনেক ধরনের শরীর খারাপ হয়, সেখানে মেন্টাল প্রবলেমও একটা শরীর খারাপ, একটা ডিপ্রেশনও একটা শরীর খারাপ। সেটাকে তুমি একটুখানি যাও না, কাউন্সিলিং করো না, কারো কাছে গিয়ে তারা তোমার জন্য বসে রয়েছে, তোমার মনস্তত্ত্ববিদরা রয়েছে, তোমাকে সাইকিয়াট্রিস্টরা রয়েছে তোমার সাইকোলজিক্যাল ব্যাপারটা দেখার জন্য। যাও, নিজে করো, সন্তানকে করাও, বি পজিটিভ। না বাবা, কি দরকার এত কিছু? আমি শুনে না মানে কদিন আমার নিজের এত কষ্ট হয়েছে, মানে আমি আজকে কথায় কথায় না বলে পারলাম না, ভেবেছিলাম বলবো না। তো সবার কাছে অনুরোধ, বাবা মা হোক বা সন্তান হোক, প্রত্যেকের দরকার কাউন্সিলিং এর। যদি প্রয়োজন হয় কাউন্সিলিং করো, আর সন্তানকে তাদের মতো বাঁচতে দাও প্লিজ। দয়া করে তাদের উপরে লাঠি ঘুরিও না সবসময়, তাদেরকে তাদের মতো ছাড়ো, তাদের জীবনটা তারা বেঁচে নেবে। বাবা মা হয়ে টেনশন নিয়ে সন্তানের জন্য, সেই টেনশনটা সন্তানকেও দিচ্ছি আমরা, আর তার ফলে সন্তান ডিপ্রেশনে যাক না যাক, বাবা মা যাচ্ছে, বাবা মার হাজারটা শরীর খারাপ হচ্ছে, অসুখ হচ্ছে। কিরকম আমি বুঝি না। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, সরি, ক্ষমা করে দেবেন। না বললে আমার নিজের মানে ভেতরের যে কথাগুলো, আমি সেগুলো এসে হানাটেলসে শেয়ার করলাম। আশা করি এই ভুল জীবনে কেউ কোনোদিন করবে না। নিজেও বাঁচো, সবাইকে বাঁচতে দাও, আশেপাশের মানুষগুলোকে বাঁচতে দাও। সবার সাথে একটু কিছু না হোক হাসতে শেখো। একটা মানুষের সাথে, আমি এখানে সোসাইটিতে থাকি, লিফটে দেখা হলো, কিছু কিছু মানুষ আছে একটু স্মাইলও করতে পারে না। যদি স্মাইল করি এমন ভাবে মুখ ঘোরাবে যেন কোনো ব্যাপারই না, মানে অদ্ভুত লাগে। একটু হাসো না ভাই, হোক না অচেনা মানুষ, কি হয়েছে? একটা তুমি হাসি দিলে তার তো তোমার হাসিটা কম পড়বে না, বাড়বে। সেই জিনিসটা মানুষের একটু রিলেশনটা ভালো করা। তো নিজে যদি, মেয়েটির বাবা মার এখন কি অবস্থা জানি না, তনুদি আমার জানা নেই, আমার কি বলবো, জানার ইচ্ছেও নেই সত্যি কথা। সে যদি আর্টস নিয়ে পড়তো, 90% পেয়েছে, তো কি হয়েছে? যদি আর্টস নিয়ে পড়তো, 1 বছর যখন পারলো না, পরের বছর ঠিক আছে মা তোর ইচ্ছে, তুই আর্টস নিবি, নে না, কি হতো তাতে? বেঁচে তো থাকতো মেয়েটা, সুস্থ তো থাকতো, ভালো তো থাকতো, অনেকটা লম্বা তো একটা সুস্থ আনন্দের জীবন কাটাতো। সেই জিনিসগুলো মানুষ বোঝে না। অতএব সেই বাবা মার আর কি খোঁজ নেবো, কিছু খোঁজ নেওয়ার নেই। তো এই ছিল আমার প্রথম দুটো ঘটনা, ছোট ছোট ঘটনা বললাম। এরপরে আমি আরেকটা ঘটনা বলি, মহাপুরুষদের ঘটনা। হ্যাঁ, ভূতের গল্প বলার পর একবার ঠাকুরের নাম জপ করে নিলে ভালো হয়, ঠিক বলেছে তনুদি। তো এটা আমরা একজনকে দেখেছিলাম বোধহয়, যেটা উর্মিদি আগের দিন শুরু করলেন। শুরু করার আগে ওং নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে বলে উনি শুরু করলেন। তো শুরুতে বা শেষে আমরা যদি করি, একটু পজিটিভ হয়ে যায় এনভায়রনমেন্টটা। কারণ যাদের কথা বলি সবসময় মনে রাখতে হবে, তারা কিন্তু আশেপাশে অ্যাট্রাক্ট হয়ে আসে। আজকে আমি তো দেখতে পাই না, কিন্তু আমি যদি আমার ছেলেকে নাম ধরে ডাকি, কি আমার যে আশেপাশে রয়েছে তাদেরকে যদি আমি নাম ধরে ডাকি, তারা যেমন সাড়া দেয়, তারা যেমন আসে, সেরকম আমরা যাদের ঘটনা বলি তারাও কিন্তু আসে, সেটা মহাপুরুষ হোক বা ভূত হোক। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। মেবি দে আর ইনভিজিবল, বাট দ্যাট এনার্জি কামস। ওকে, তো এরপরে চলে যাই শ্রী বরদাচরণ মজুমদারের কথা। উনিও একজন বিশাল বড় যোগী। ওনার অনেকেই এই ঘটনাটা জানে যে কাজী নজরুল ইসলামের যে ছেলে ছিলেন, বুলবুল তার নাম, সেই বুলবুলকে খুব ছোট বয়সে নজরুল ইসলাম হারিয়েছিলেন।
এবং কাজী নজরুল ইসলামের গুরুদেব ছিলেন শ্রী বরদাচরণ মজুমদার। তো উনি গিয়েছেন। স্বাভাবিক, সন্তান চলে গেলে কি আর কিছু তো বলার থাকেন, এবং খুব আদরের ছিল বুলবুল। তো ওনাকে গিয়ে বললেন যে হচ্ছে খুবই মন খারাপ, যে আমি একবার বুলবুলকে দেখতে চাই। তো শ্রী বরদাচরণ মজুমদার বললেন, তুই এটা তো মানে কখনোই উচিত না, ওদেরও খুব আসতে কষ্ট হয়, তাও তুই যখন বলছিস, তুই যখন এতই ভেঙে পড়েছিস, তখন আমি তোকে নিশ্চয়ই দেখাবো, কিন্তু আমারও একটা শর্ত আছে, আমি যেভাবে বলবো তুই সেভাবেই করবি, ওকে ছোঁয়ার বা ওর সাথে কোনো কথা বলার চেষ্টা করবি না। তো কি করতে হবে বললেন, যে হচ্ছে তুই তোর নিজের রুমে যাবি, নিজের রুমে মানে যে রুমে ছেলেটা থাকতো সেই রুমে গিয়ে বসবি, আসন পেতে বসবি, পার্টিকুলার একটা মন্ত্র দিলেন, সেটা জপ করতে বললেন। তুই তারপরে দেখবি বুলবুল এসছে, তুই শুধু একবার দেখতে চাস, আমি তোকে এইটুকু করে দিতে পারি। তো দরজা বন্ধ করে উনি জপে বসলেন। কিছুক্ষণ পরে দরজা বন্ধই রয়েছে, হঠাৎ মনে হলো কেউ যেন ঘরের ভেতরে চলাফেরা করছে। চোখ খুললেন, চোখ খুলে দেখলেন যে বুলবুল এসছে, একদম যেভাবে ও নিজের খেলনা টেলনা সাজানো রয়েছে, নিজের বই খাতা রয়েছে, সেগুলো সব নামিয়ে নামিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে দেখছে, ঘুরে ঘুরে চতুর্দিক দেখছে, দেখে মানে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। তারপরে একবার বাবার দিকে তাকালো, বাবার দিকে তাকিয়ে হাসলো, হেসে আবার মিলিয়ে গেল। তো উনি তখন মানে ওনার শান্তি হলো, যে ওই স্মাইলটা দিল বুলবুল, তার মানে বুলবুল ভালো আছে। এবং বলেও ছিলেন মানে শ্রী বরদাচরণ মজুমদার বলেও ছিলেন যে বুলবুল ভালো আছে, তুই বলে তাও আমি ওকে একবার দেখতে চাই। কারণ আমরা ভাবি যে যে চলে গেছে সে হয়তো কষ্টে আছে, তা কিন্তু না। তার যদি সময় যেটা ছিল সেই সময়টা সেই পর্যন্তই ছিল এবং সে সেটা মেনে নিয়েছে, তো সে পরবর্তীকালে এরকম অনেকবার হয়েছে, যেটা আকাশিক রেকর্ডে অনেকেই নিয়ে আসে তার বাবা মার সাথে কথা বলতে চায়, সেখানেও তাদের জিজ্ঞেস করা হয়, বাবা তুমি কেমন আছো, কি মা তুমি কেমন আছো। অনেকেই বলে ভালো আছি, অনেকেই আবার অনেক কথা বলার থাকে, যেগুলো বলা হয়নি সেগুলো বলার জন্য আসে। তো এগুলো হয়। তো উনি বুঝলেন যে বুলবুল ভালো আছে এবং তারপর বুলবুল চলে গেলেন। এইটা হচ্ছে কাজী নজরুল ইসলাম তার বুলবুলকে দেখার ঘটনা। এবার যে কোনো মহাপুরুষের এই ক্ষমতাটা রয়েছে, ওনারা মানে দূরদৃষ্টি সম্পন্ন, সেটা অতীত বর্তমান ভবিষ্যৎ হোক বা এখানে বসে আমেরিকায় কি হচ্ছে সেটা বলা হোক, সমস্ত কিছুই এটা দেখতে পায়। এবং যারা মেডিটেশন করে তারা এরকম মানে আমাদের সাধারণ মানুষের মধ্যেও অনেকেই আছে যাদের দেখলে মনে হবে খুব সাধারণ, তারা কিন্তু ধীরে 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 অনেক দূর মেডিটেশন করতে করতে এগিয়ে যায়, এবং তারা সেটাকে সব সময় লুকিয়ে রাখে, কখনো সবার সামনে ফলাও করে বলে না, অ্যাকচুয়ালি যারা এগিয়ে যায়। তো শ্রী বরদাচরণ মজুমদারও খুব সাধারণ ভাবে থাকতেন। উনি মুর্শিদাবাদের স্কুলের হেডমাস্টার ছিলেন। তো খুব সাধারণ উনি জীবনযাপন করতেন, কেউ ভাবতেও পারবে না ওনাকে দেখলে যে উনি এত বড় যোগী। তো একবার একজন এসছে তার বাড়িতে, মানে তার একটাই ছেলে খুব অসুস্থ, এবং ছেলেটা খুব ঘন ঘন অসুখে পড়ে, এক মাস অন্তর, বলতে গেলে প্রতি মাসে অসুখে পড়ে। এবং যখন অসুখ হয় প্রচন্ড পরিমাণে, আর একটু ভুলভাল বকে, উল্টো পাল্টা বকে, এবং যে কথাগুলো বলে সেগুলো ওরা কেউই শোনেনি বা কেউই জানে না, এরকম ধরনের কিছু মানে অদ্ভুত ধরনের ঘটনা হতে থাকে। এবং মাঝে মাঝে এই ঘরের মধ্যে বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, কিন্তু ওরা বুঝতে পারে না যে কি ব্যাপার। অনেকের কাছে গেছে, কেউ কিচ্ছু বলতে পারেনি। তো কেউ একজন বলেছে, ওখানে উনি মুর্শিদাবাদে থাকতেন, যে মুর্শিদাবাদে একজন যোগী আছে, তুমি তার কাছে, যোগী তো বলেন না, একজন আছেন, তুমি তার কাছে যেতে পারো, গিয়ে ওখানে একবার গিয়ে দেখতে পারো। তো ভদ্রমহিলা তার হাজবেন্ড এসছেন, এসে বলেছেন, ছেলেকেও নিয়ে এসছেন। ছেলে প্রচন্ড মানে এত ভোগে, একদম রোগা পাতলা, মানে রুগ্ন যাকে বলে, প্রচন্ড রুগ্ন। তো উনি দেখলেন, দেখে চুপ করে বসলেন কিছুক্ষণ, তারপরে বললেন, তোদের বাড়িতে এই মানে পুরো বাড়ির বিবরণ দিলেন, এইদিকে দরজা, এখানে মেন গেট, তোদের বাড়িতে একটা মানে আছে, কুয়ো আছে বা যাই হোক, পুরো বিবরণ দিলেন বাড়ির। তখন ওরা বললেন, মানে অবাক হলেন প্রথমে যে কি করে এই ভদ্রলোক দেখতে পাচ্ছেন। তখন যখন এ করলে বললেন, তখন ওদের একটু বিশ্বাস হলো। তখন বললে, বাবা আমার ছেলে এরকম অসুস্থ থাকে কেন?
তখন উনি বললেন অসুস্থ হবে না কেন, একটা বাচ্চা ছেলের আত্মা রয়েছে, সোল রয়েছে তোদের ওই বাড়িতে। ওরা শুনে অবাক হয়ে গেছে। তখন উনি বললেন একটা পার্টিকুলার এতে মানে দেওয়ালে বললেন ওই দেওয়ালটা তোরা খুলবি, খুলবি মানে ভাঙবি রীতিমতো। দেওয়ালে একটা পার্টিকুলার জায়গা বলে দিলেন, ওইখানটা বললো ওইখানটা ভাঙবি, ওখান থেকে একটা বডি বেরোবে, ওই বডিটা সংস্কার করবি, পুরো যেভাবে বডির সংস্কার হয় সেভাবে সংস্কার করবি, তারপরে আসিস, কি করতে হবে আমি বলে দেবো। ওরা না অবাক হয়ে গেছে, এটা কি বলছেন। বললেন এখন চলে যা বললাম সেটা আগে কর, তারপরে বলে দেবো আমি। তো ভদ্রলোক গেলেন, গিয়ে সত্যি সত্যি বাড়ির ওই দেওয়ালটা, ওই পার্টিকুলার জায়গাটা যখন ভাঙলেন, বলে দিয়েছিলেন যে জানলার পাশে বা জানলা থেকে 2 হাত দূরে, যাই হোক একটা নিশানা দিয়ে দিয়েছিলেন, সেইভাবে ভাঙলেন বাড়িটা। পুরো দেখলেন পুরো দেওয়ালের মধ্যে ফাঁকা হোল, সেখানে একটা কঙ্কাল এবং বাচ্চাদের কঙ্কাল। সেটাকে বের করলেন, বের করে যেভাবে বলেছিলেন সেভাবে সংস্কার করে তারপরে বাবার কাছে গেলেন। তো বাবা বললেন অনেক বছর আগে ওখানে ওই বাড়িতে কোনো কারণে হয় না, অনেক সময় আমাদের কি বলবো রিলেটিভরা বা সম্পত্তির কারণে মানুষকে মেরে ফেলে তাকে ওইভাবে লুকিয়ে দেয়, তো ওইভাবে বাচ্চাটাকে ওরা মেরে ফেলেছিল এবং ওখানে এ করে দিয়েছিল। তো বাচ্চাটা প্রচন্ড কষ্ট পাচ্ছিল এতদিন ধরে। তো তোরা এই কাজটা করলে, এরপরে উনি বলে দিলেন কি কি করতে হবে, আরো রিচুয়ালস বলে দিলেন। বললেন এবারে তোর ছেলে সুস্থ হয়ে যাবে আর তোদের বাড়িতে আর কোনো প্রবলেম হবে না। তখন ওরা জিজ্ঞেস করলো যে বাবা আপনি যে আগের দিন বলেছিলেন যে বাড়ির কোথায় কি আছে না আছে কিভাবে দেখলেন। বলে আমি তো গেছিলাম। বলে গেছিলাম মানে? তখন বলে হ্যাঁ আমি গেছিলাম, তোদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করিস। তো তখন বেশি দিন তো না, 3-4 দিন আগে পরে। তো বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলো, যারা সে কাজের লোক হোক বা যাই হোক যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলো যে হচ্ছে এইরকম সময় এই দিন কেউ এসেছিল। তখন বললো কেউ তো আসেনি। প্রথমে বললো বলে ভালো করে মনে করে দেখ। বলে হ্যাঁ একটা কুকুর এসেছিল, কুকুরটা গেট খোলা ছিল, ঢুকেছিল ভেতরে, ভেতরে পুরো ঘরে ঢুকে ঘুরে দেখে গেছে। তখন ওরা ভাবলো যে তার কুকুর রূপেই বাবা এসেছিলেন। বাবা শ্রী বরদাচরণ মজুমদার গেছিলেন এবং এইভাবে উনি পুরো ওদের প্রবলেমটাকে সলভ করেছিলেন। এবং এই কুকুর রূপে যাওয়াটা আমরা শ্রী লোকনাথ বাবার এতেও পাই। লোকনাথ বাবাকে একজন ভক্ত এসে বলেছিলেন বাবা আমার মেয়ের বিয়ে আপনি যাবেন। তো বাবা তো কোথাও যেতেন না। তো বললেন না বাবা আপনাকে যেতেই হবে, না হলে আমার মেয়ের বিয়ে হবে না বা আমার মেয়ের বিয়ে দেবো না, আপনি চলুন, আপনার আশীর্বাদ ছাড়া হবে না। বললেন আমি দূর থেকে আশীর্বাদ করছি, আমি যাই না কখনো কোথাও। বললেন না আপনাকে যেতেই হবে। তো ঠিক আছে। বা বললেন যখন নাছোড় বান্ধা হয় শিষ্যরা তখন তো কিছু করেননি, তখন শ্রী লোকনাথ বাবা বললেন ঠিক আছে যা আমি যাব। দিয়ে এবার বিয়ে বাড়ি শুরু হলো, বিয়ে বাড়ি খাওয়া দাওয়া, লোকজন সবাই আসছে যাচ্ছে। তারপরে সবাই এসছে কিন্তু বাবা আসেননি। তো শিষ্য তো প্রচন্ড কষ্ট পেয়েছে, রাগও হয়েছে। তো বাবার কাছে এসছে, এসে বলছে বাবা আপনি যে বলেছিলেন যাবেন, আপনি তো কখনো কথার খেলাপ করেন না, তো বলেছিলেন যাবেন তাও গেলেন না কেন? তখন শ্রী লোকনাথ বাবা বললেন কেন, আমি তো গেছিলাম কিন্তু তুই তো আমাকে খেতে দিলি না, আমাকে মেরে তাড়িয়ে দিলি। বলে আমি আপনাকে মেরে তাড়িয়েছি? এটা হতেই পারে না। বলে না তুই মেরেই তাড়িয়েছিস আমাকে, মনে করে দেখ আমি গেছিলাম, আমি যখন কথা দিয়েছি আমি যাব বলেছি তখন আমি গিয়েছি, কিন্তু তুই আমাকে খেতে দিসনি, আমাকে তাড়িয়েছিস। তখন বলে না বাবা আমি আপনাকে কোনোভাবেই তাড়াইনি, আমি আপনাকে দেখতেই পাইনি। তখন বাবা হাসছেন, তখন বলে হ্যাঁ তোরা ভাবিস যে বাবাকে দেখবো বাবার এই শরীরটাকেই দেখবো, তোরা এইটা ভাবিস না কেন যে বাবা যে কোনো রূপে আসতে পারে? এটা কখনো ভাবিস না। না মনে করে দেখ সেদিন একটা কালো কুকুর গেছিল তোদের বাড়িতে, তোদের খাওয়ার জায়গায় যেতেই তোরা পিটিয়ে তাড়িয়েছিস, এত পিটিয়েছিস দেখ আমার গায়ে হাত পায়ে দাগ হয়ে আছে। তো বলে বাবা দেখালেন যে পুরো বাবার দাগ রয়েছে, ওই যে লাঠি দিয়ে পিটিয়েছে কুকুরটাকে সেটার পুরো গা হাত পায়ে দাগ হয়ে রয়েছে। তখন শিষ্য বাবার পায়ে পড়েছে, বাবা ক্ষমা করে দিন। বলে না ক্ষমা করার কিছু নেই, তোরা এই যে তোদের ভাবনাটা যে তোরা আমাকে দেখবি মহাপুরুষ রূপেই দেখতে হবে, আমার এই শরীরটাকেই দেখতে হবে, আমি যে অন্য কোনো রূপে আসতে পারি সেটা তোরা ভাবতেই পারিস না। অ্যাকচুয়ালি তাই হয়, আমরা যে ভাবি যে মহাপুরুষ না, মহাপুরুষ কি করে মহাপুরুষ? তারা সবার মধ্যে হরিকে দর্শন করেন, তারা সবার মধ্যে মাকে দর্শন করেন, তাদের যে ইষ্ট তাকে সবার মধ্যে দর্শন করেন এবং
সেটা একটা কুকুর বেড়াল হোক বা একটা পাখি হোক, সবার মধ্যে সেই হরি রয়েছে। আবার তাদের যখন ইচ্ছা হয় তারা পাখি রূপেও উড়তে পারে, কুকুর রূপেও যেতে পারে, যে কোনো রূপ ধরে যেতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমরা ফিল করতে পারি না। আমরা ভাবি ও আলাদা আমি আলাদা, না। যখন ওই ফিলিংসটায় পৌঁছয় তখনই সেই তার মধ্যে ওই এখানে বসে আমেরিকা দেখার ক্ষমতা আসে, তার মধ্যে মানে কি বলে, সারা একটা মানুষ সামনে এসে দাঁড়ালে তার অতীত বর্তমান ভবিষ্যৎ দেখার ক্ষমতা আসে। কারণ কি, সে নিজেকে সবার মধ্যে দেখে, ভগবানকে দেখে সবার মধ্যে, সবাই এক। ওই যে একম কি বলে, অদ্বৈতবাদ যেটা, ঠিক আছে, একমের ভাষাটা আমি ভুলে গেছি, যাই হোক, অদ্বৈতবাদের মধ্যে কি সবাই সেই এক, এক শরীর, এক আত্মা, শরীর আলাদা, আত্মাটা একই। যেমন সমুদ্রের জলটা একই, কিন্তু যে যে পাত্রে নিচ্ছে সেই পাত্রটার আকার নিচ্ছে। সেরকম এই যে হাওয়া সবার জন্য একই, যে যেভাবে নিচ্ছে, এই হাওয়া কেউ নিতে পারছে, আবার কেউ নিতে পারছে না। তো এই যে জিনিসটা সবকিছুই সবার জন্য, সমস্ত সোল একটা ইউনিভার্সাল সোল, যেটা তনুদি হয়তো এখন পড়ছে বা জানছে, ইউনিভার্সাল সোল একটা রয়েছে। আমরা টেলিপ্যাথি হচ্ছে কিভাবে, আমি মনে করলাম তনুদির কথা, তনুদি ফোন করলো, কিভাবে হলো, এটাও ওই সোল কানেকশন। কোথাও না কোথাও সবাই আমরা জুড়ে রয়েছি, সবাই আমরা একসাথে রয়েছি। তাই কখনো কাউকে, যেটা প্রিয়দর্শিনী বারবার বলে, কোনো কুকুরকে আঘাত করো না, মানুষ বেইমান হয়, কুকুররা হয় না। এটা কিন্তু খুব সত্যি কথা। মানুষ আমরা বেইমানি করি, আমরা মানে কি বলে, নমক হালাল, যেটা আমরা কারো নুন খেলে তার গুণ না গিয়ে কখনো কখনো তার বদনামও করি, কখনো না তাই করি আমরা। কিন্তু আমার মাও এটা বলেন, পশু পাখি গাছপালা ওরা কিন্তু কখনো বেইমানি করে না। তো সোল, এবং এই যে আমরা আজকে মানুষ হয়েছি, আমরাও কিন্তু অনেকগুলো ট্রানজিশনের মধ্যে দিয়ে এসেছি। আমার সোলও একটা সময় পিঁপড়ে ছিল, তারপর সেখান থেকে কেন্ন হয়েছে, তারপর কেঁচো হয়েছে, আস্তে 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 আস্তে, তারও আগে গাছ ছিল, কোনো একটা জন্মে গাছ ছিলাম আমি। সোল আস্তে 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 ডেভেলপ হতে হতে মানুষ হয়। মানুষ জন্মটা আমাদের শ্রেষ্ঠ জন্ম, কিন্তু আমরা সেই জন্মটাকে এত সুন্দর ইজিলি হেলাফেলায় কাটিয়ে দিই। রান্না করলাম, খেলাম, সারাদিন এর নামে ওর নামে চর্চা করলাম, দিন কেটে গেল, দিন শেষ। না, অনেক কষ্ট করে এই মানব জন্মটা হয়েছে, সেই জন্য কেউ কখনো এই জন্মটাকে বৃথা যেতে দিও না, বা নিজেকে শেষ করার কথা তো ভুলেই যাও, কোনোদিন স্বপ্নের মধ্যেও ভেবো না। জীবনটাকে সম্পূর্ণ করো, জীবনটাকে যে জন্য এসছো সেই কাজটা, আসল কাজ অন্য। পশু পাখিদের মধ্যে যেটা নেই, সেই কনসিয়াসনেস আমাদের মধ্যে রয়েছে। পশু পাখি বোঝে না, আমরা বুঝি, আমরা কথা বলতে পারি, আমরা বোঝাতে পারি, বুঝতে পারি, সেটা কিন্তু পশু পাখি গাছপালার মধ্যে নেই। এটা আলাদা কথা, বৃন্দাবনে বা অনেক মানে তীর্থক্ষেত্রে অনেক মহাপুরুষরা গাছ হয়ে রয়েছেন, তারা গাছ হয়ে তপস্যা করে চলেছেন। একটা মানে আরেকটা ছোট্ট ঘটনা বলে আমি আজকে লাইভটা শেষ করব। বৃন্দাবনে এক মহাপুরুষের ঘটনা শুনছিলাম, এটাও আমি বলে দিচ্ছি, আমি সোশ্যাল মিডিয়াতে শুনেছি, অতএব দয়া করে কেউ বলো না কপিরাইট আসতে পারে, আমি বলেই দিচ্ছি আমি সোশ্যাল মিডিয়াতে শুনেছি। তো একজন মানে বৃন্দাবনের সাধক, তিনি জব করতে করতে বৃন্দাবন পরিক্রমা করছিলেন। তো একটা সময় একটা গাছের কাছে গেছেন, গাছটা দেখছেন শুকনো হয়ে গেছে গাছটা। তো গাছটায় উনি হাত বুলিয়ে, যা হয় আমরা অনেক সময় হয় না, খুব আদর ভালোবাসায়, সে গাছপালা হোক পশু পাখি হোক, খুব আদর করি, যত্ন করি। তো উনি হাত বুলিয়ে রাধা 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 করে গেছেন কিছুক্ষণ, দিয়ে উনি চলে গেছেন। এবার উনি প্রতি বছরই পরিক্রমায় যান, কিন্তু ওই গাছটার কথা ওনার মনে ছিল। পরের বছর উনি যখন আবার পরিক্রমায় গেছেন, ওই গাছটা, অত বড় গাছ যেটা শুকিয়ে গেছিল, সেটা পুরো সবুজে সবুজ, পুরো পাতা ভরে রয়েছে। ওনার দেখে খুব ভালো লেগেছিল যে মানে ওই রাধা নামে সেই গাছটা বেঁচে গেল। এবং পরে উনি বুঝতে পেরেছিলেন যে কোন সাধক তপস্যা করছিলেন। তো হয় না অনেক সময় তপস্যা করতে করতে সে পুরো মানে আমাদের যেমন হয়, যারা আমাদের বলবো না, যারা মেডিটেশন করে, তাদের যারা উচ্চ স্তরে, তাদের অনেক সময় সেন্স থাকে না, পুরোপুরি সেন্সলেস হয়ে যায়। কিন্তু উনি সেন্সলেস হয়ে গেছিলেন, কিন্তু তারপরে ওই রাধা 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 যখন ওই যে বলেছেন, তখন আবার সেই সেন্সটা ফিরে এসছে, তখন আবার গাছটা সবুজ হয়েছে, মানে ওনার মধ্যে নতুন প্রাণ এসছে। বা এটাকে যদি আমরা সাধারণ ভাবেও ভাবি, গাছপালার একটা আছে, গাছপালার সামনে যদি আমরা বসে
কোনো ভালো কথা বলি, একটু আদর করি, গাছপালা কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়, ফুল দেয়, যেটা বিশালাক্ষী খুব ভালো বলতে পারবে। ও তো খুব গাছের কাছাকাছি থাকে, গাছের খুব যত্ন পরিচর্যা করতেও ভালোবাসে। তো গাছের পাশে বসে একটু ভালো কথা বললে, আদর করলে গাছেরাও কিন্তু বোঝে, ওরাও কিন্তু খুব ভালোভাবে ঝলমলিয়ে ওঠে, সবুজ হয়ে ওঠে। আমরা হয়তো সাধক বা বিশাল বড় কিছু নয়, কিন্তু ওই যে রাধা রাধা করে গাছটা যে সবুজ হলো, একটা মরা গাছে প্রাণের সঞ্চার হলো, তার মানে ওই জিনিসটা আমাদের সবার মধ্যে আছে, আমরা শুধু করি না। এই যে হিল করে, রেকি করে, দু হাত দিয়ে করে, দু হাত দিয়ে পাঠায়, এই হাতের মধ্যে দিয়ে ভাইব্রেশনটা পাঠানো হয়। বা আমরা যদি কাউকে জড়িয়ে ধরি, তার খুব কেউ খুব কষ্টে আছে, দেখবে তাকে যদি জড়িয়ে ধরে আদর করো, দেখবে সে খুব মানে কোথাও একটা শান্তি পায়। বা এমনিও যদি কাউকে জড়িয়ে ধরো, যেটা ওই কোন সিনেমাটা ছিল যেন, যেখানে জাদু কি ঝাপ্পি, জাদু কি ঝাপ্পি, আমরা তখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদের নবনীতা বলে একটা মেয়ে ছিল, ও সব সময় বলতো চল আজ, মানে হিন্দিতে না বাংলাতেই বলতো আয় জাদু কি ঝাপ্পি দিয়ে দিত। ওই জাদু কি ঝাপ্পি, ওটা সত্যিই জাদু কি ঝাপ্পি। যাকেই জড়িয়ে ধরবে, একটু আদর করবে, দেখবে তার মনটা ভালো হয়ে গেছে, বা তার সাথে তোমার কানেকশনটা অনেক বেশি হয়ে যাবে, বন্ডিংটা অনেক ভালো হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ঘটনা। অনেক কিছু মানে জ্ঞান দিয়ে ফেললাম, সেজন্য আমি ক্ষমা চাইছি সবার কাছে, এই কান ধরে ক্ষমা চাইছি, দরকার হলে কেউ কিছু মনে করো না। আশা করি তোমাদের লাইভটা ভালো লেগেছে। আর আমাদের গ্রুপে তো চলছে, যদিও আমি নিজে এখনো কিছু লেখা দিয়ে উঠতে পারিনি বা কোনো ভিডিও দিতে পারিনি হোলির ব্যাপারে, হোলির এতে নিয়ে। তো তোমরা সবাই পার্টিসিপেট করো, ওটা একটা ইভেন্ট চলছে, ইভেন্টে ফার্স্ট সেকেন্ড থার্ড কে পুরস্কার দেওয়া হবে, 3 জনকে। তো তোমরা নিজেদের মতো লেখা দাও, অডিও বা ভিডিও রেকর্ড করে দাও, যার যেরকম মন চায়। হোলির ওপরে নানা রঙের হোলি ইভেন্টের নাম, সেটা তোমরা পার্টিসিপেট করো। আর তোমরা আমাদের গ্রুপে জয়েন করো, লাইভ করতে চাইলে করো, গল্প পাঠালে পাঠাও, কমেন্ট করো, শেয়ার করো। ইউটিউবের যারা দর্শক আছে তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর ভালো থেকো সবাই, সবাই আনন্দে থেকো, সবাই সবার সাথে আনন্দ ছড়িয়ে দিয়ে, সবার মতো করে, নিজের মতো করে, যে যতটুকু পারে আনন্দ ছড়িয়ে, আনন্দ দিয়ে নিজেও আনন্দে থাকো, সবাইকে আনন্দে রাখো। ভালো থেকো সবাই, মনটাকে ভালো রেখো, আনন্দে থেকো। থ্যাংক ইউ গীতাদি। তনুদি বলছে যে হচ্ছে কি করে বুঝবো আমরা কোনটা আসল কুকুর আর কোনটা মহাত্মা। সেই জন্যই তো কাউকে বিচার করতে যেও না। আমরা তো ওটাই ভুল করি না, যে বিচার করে ফেলি, এই মানুষটা ওরকম, ওই কুকুরটা বা ওই লোকটা ওরকম। বিচার করো না, কে কখন কোন রূপে আসে আমরা কেউ জানি না। সেই জন্য সবাইকে ভালোবাসতে শেখা, এটাই তো মানুষ হয়েছি যখন, সবাইকে একটু ভালোবাসা দিতে শিখলে কি অসুবিধা হয়, তাই না? ওটার জন্য কোনো পয়সা লাগে না, তাই না? সব সময় এটা মাথায় রাখতে হবে। তো আজ এই পর্যন্তই। শুভরাত্রি সবাইকে, সবাই খুব 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 ভালো থেকো, আনন্দে থেকো। নমস্কার।